সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আজকে আমরা ক্যান্সার পেশেন্টদের নিয়ে কিছু আলোচনা করতে চাই। বিশেষ করে এই রমজানে আসলে তাদের কিভাবে রোজা রাখতে পারবেন, যদি রাখতে পারেন, এবং তাদের খাদ্যাভ্যাসটি কেমন হবে। একই সঙ্গে বিশেষ করে মেডিকেল অনকোলজি যে বিস্তৃত হচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে, এর যে বিভিন্ন ধারাবাহিক অংশগুলো রয়েছে সে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে এ বিষয়ে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত হয়েছেন ডাক্তার মোহাম্মদ নাহিদ হোসেন, সহকারী অধ্যাপক, মেডিকেল অনকোলজি বিভাগ, ন্যাশনাল ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আপনাকে স্বাগত ডাক্তার নাহিদ। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মাই টিভিকে, ধন্যবাদ বিকন ফার্মাসিউটিক্যালস আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা শুরুতে বলেছি যে এটা একটা রমজানের প্রোগ্রাম, রোজা চলছে এবং আপনাদের অনেক পেশেন্টরা আপনাদের কাছে এসে অনেক সময় বলে হসপিটালে এবং অনেক সময় চেম্বারে যে সারা জীবন রোজা রেখে এসেছি, সম্প্রতি ক্যান্সার ধরা পড়েছে, রোজা রাখতে পারবো কিনা। এটা কি বলেন আপনারা আসলে তাদেরকে? এটা আমাদের খুব একটা কমন কোশ্চেন, এবং এই আমি যেটা বলে দেখে থাকি যে ক্যান্সার না, ক্যান্সার মানে কি রোজার মাস না, রোজার মাস ছাড়াও জি, রোগীদের খুব একটা আকর্ষণ থাকে বা খুব একটা জিজ্ঞাসা থাকে আমরা কি খেতে পারবো কি খেতে পারবো না। একদম। কারণ তাদের একটা ধারণা থেকে থাকে এরকম যে আমি যে এই রোগটা ভুগতেছি, এই রোগটার অন্যতম একটা কারণ হলো আমার খাওয়া দাওয়া, এবং এই খাওয়া দাওয়াটা যদি কি আমি যেটা হয়ে গেছে সামনে যদি কন্ট্রোল করতে পারি তাহলে হয়তো বা আমি একটা ভালো কিছু দিকে যেতে পারি, দিকে যেতে বা পারবো, দীর্ঘদিন তো ভালো থাকতে পারি। দীর্ঘদিন ভালো থাকতে পারবো। এটা আসলে একটা রোজার মাস ছাড়াও এটা আমাদের একটা কমন জিজ্ঞাসা যে আসলে, তো এবং তখনও আমাদের একটা ডায়েট প্ল্যান থাকে বা একটা অবশ্যই একটা হেলদি লাইফের একটা একদম। স্টাইল থাকে, সেটা জি। আমরা রোগীদের বলে থাকি যতটুকু পারি আমরা হেল্প করি, এবং সেভাবেই তাদের লাইফটাকে চালানোর জন্য আমরা অ্যাডভাইস করে থাকি। এবং আপনি যেটা বলেছেন রোজার মাস, এখন রোজার মাসের শুরুতে বা রোজার মাসের আগে আমাদের একটা খুব কমন কোশ্চেন যে আসলে আমরা রোজা রাখতে পারবো কিনা, রোজা রাখতে আমাদের কোনো ক্ষতি হবো কিনা, যেটা আপনি জি। কোশ্চেনটা আমাকে করেছেন। তো এটার উত্তরটা হলো আমরা এভাবে ভাগ করি এই রোগীটাকে আমরা দুই ভাগে ভাগ করি, যে এই যে পেশেন্টটা এ কি অনগোয়িং ট্রিটমেন্ট আচ্ছা, কোন পাচ্ছে, অবস্থায় আছে? বা কি নিউলি ডায়াগনোসড কিনা, বা সামনে কোনো ট্রিটমেন্ট পাবে কিনা, রাইট। অথবা আর একটা যেটা আছে যে আমরা বলি ক্যান্সার সার্ভাইভার, হ্যাঁ, যে তার সব ট্রিটমেন্ট শেষ হয়ে গেল, এখন সে আমাদের কাছে আসছে রেগুলার ফলো আপের জন্য। একদম। এখন যেই পেশেন্টটাকে অনগোয়িং ট্রিটমেন্ট পাবে বা নিউলি ডায়াগনোসড, যে নতুন তার ক্যান্সার ধরা পড়েছে, সেক্ষেত্রে আমরা বলি যে আমরা কি ট্রিটমেন্ট করব। যদি আমরা যেটা বলে থাকি যে ক্যান্সার ট্রিটমেন্টটা কি, কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড থেরাপি, রেডিওথেরাপি, সার্জারি, সার্জারি যেটাই হোক, যেগুলো রয়েছে, তো হ্যাঁ, সার্জারি বা রেডিওথেরাপি যেটাই হোক না কেন, তখন তো আসলে রোজা রাখাটা সমীচীন হয় না অনেক সময়। পসিবল না। জি, আর যেটা কেমোথেরাপি বা এই জাতীয় যেটা ট্রিটমেন্ট আছে, সেক্ষেত্রেও যেটা অনগোয়িং ট্রিটমেন্ট, কারণ কেমোথেরাপির একটা আমরা জানি একটা অ্যাকিউট বা একটা ক্রনিক, দুই ধরনের সাইড এফেক্ট আছে। যে জি, অ্যাকিউট যে সাইড এফেক্টগুলো আসে, ভমিটিং, অ্যাপেটাইট লস করে, তার একটা পানি শূন্যতা ডেভেলপ করে, ঘন ঘন পানি খেতে হয়, এই বিভিন্ন ব্যাপার স্যাপার আছে। সেই জন্য আমরা বলে থাকি যে এই পেশেন্ট অনগোয়িং ট্রিটমেন্টে আছে, তার আসলে রোজা না রাখাটাই উত্তম। জি, আর যেই পেশেন্টগুলো আছে যে তার ক্যান্সার ট্রিটমেন্ট শেষ, এবং ক্যান্সার ট্রিটমেন্ট শেষ হয়ে গেলেও আমরা আসলে আবার এই ধরনের রোগীগুলোকে দুইভাবে ভাগ করি, যে জি, ক্যান্সার ট্রিটমেন্ট শেষ এবং যে ফুললি কিওর্ড। অনেক রাইট। পেশেন্ট আছে আসলে, সমাজে একটা ভ্রান্ত ধারণাও আছে যে ক্যান্সার হয়ে গেলে এই রোগী আর ভালো হবে না। ভালো হবে না, ব্যাপারটা আসলে তা না, যে ক্যান্সার হয়ে যায়, ক্যান্সার হওয়ার পর ফুললি ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে যায় এবং কমপ্লিট ট্রিটমেন্টের পর সে ফুললি কিওর্ড হয়ে যায়। জি, তখন আমাদের কাছে রোগীটা রেগুলার ফলো আপে থাকে। সেই ফলো আপে রোগীকে আমরা বলি যে না, আপনি অ্যাজ ইউজুয়াল, যদি আপনি লাস্ট দেখা যায় 1 মাস বা 2 মাস আগে ট্রিটমেন্ট কমপ্লিট করে ফেলেছেন, কেমোথেরাপির যে সাইড ইফেক্টগুলো, ক্রনিক সাইড ইফেক্টগুলো সেগুলো আপনার মধ্যে নাই, ট্রিটমেন্ট রিলেটেড যে ইফেক্টগুলো আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনি রোজা রাখতে পারবেন। পারবে। এই শুরুতেই আপনি একটা কথা বলেছেন খাবার-দাবার নিয়ে, যে বিশেষ করে তাদের একটা কমন জিজ্ঞাসা থাকে যে আমি আগে যা খেতাম এখন কি সেগুলো খেতে পারবো কিনা, অথবা নতুন কিছু আমাকে যোগ করতে যোগ হবে। এবং করতে এই হবে। রমজানের সাথেও কিন্তু এটা অনেকটা রিলেভেন্ট, কারণ একটা হ্যাঁ, খাবারের প্যাটার্ন চেঞ্জ হয়, চেঞ্জ হয়ে আমাদের যায়। ট্র্যাডিশন চেঞ্জ হয়। কোন ধরনের খাবারগুলো তাদের মানে প্লেটে অবশ্যই থাকা উচিত? আমরা বলে থাকি কিছু কিছু ক্যান্সার আছে এগুলো খাবারের সাথে রিলেটেড, জি, যেমন ওবিসিটি রিলেটেড কিছু ক্যান্সার আছে, কোলন ক্যান্সার, একদমই। ব্রেস্ট ক্যান্সার, মহিলাদের ইউটেরাইন ক্যান্সার, এগুলো হ্যাঁ, আসলে খাবারের সাথে অনেকটাই রিলেটেড। তো তখন দেখা যায় যে কোলন ক্যান্সারের কথা আমি প্রথমে বললাম, কোলন ক্যান্সার কিন্তু যেটা আমরা বই পুস্তকে পড়ে থাকি যে আফটার 40 আর আফটার 50 হ্যাঁ, এই ধরনের পেশেন্টের কোলন ক্যান্সার বেশি হয়ে থাকে, কিন্তু ইদানিং আমরা দেখে যা মানে পাচ্ছি প্রচুর রুগী ইয়াং এজের পেশেন্ট,
30, 20, 25 এরকম এজের পেশেন্ট আমরা প্রচুর পাচ্ছি প্রচুর কোলন পাচ্ছেন। ক্যান্সারের বা Right. প্লাস রেকটাম ক্যান্সারের। একদম। তো এটা কিন্তু ট্রেডিশনালি হওয়ার কথা না, তার হওয়ার কথা আফটার 50। অ্যান্ড এইটার একটা আসলে আমাদের লং টার্ম যে স্টাডি আমাদের নাই, তারপর আমরা বলে থাকতে পারি যে এটা আসলে আমাদের যে বর্তমান জামানায় যে সেডেন্টারি লাইফস্টাইল, যে ফাস্ট ফুড যে কালচারটা ডেভেলপ করছে, জি। এই কারণে কিন্তু আমাদের এই রোগটা এরকম হয়ে থাকে। কারণ ফাস্ট ফুড আমরা অনেক আগে থেকে শুরু হয়েছে এবং এইটা খেতে 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 হয়তো বা আজকে আফটার ইফেক্টটা আফটার এখন ইফেক্ট এটা দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। আর যেই কোশ্চেনটা আপনি করেছেন যে ক্যান্সার তাদের রোগীদের হ্যাঁ, কি কোন ধরনের খাবারের কোন প্রতি বেশি ধরনের emphasis খাবার দেওয়া খেতে উচিত? হয়, তা আমরা ওই যে এটার উত্তর ওই একই রকম যে অনগোয়িং সে ট্রিটমেন্টে আছেন কিনা। যদি অনগোয়িং ট্রিটমেন্টে থাকেন তা আমরা তাকে অবশ্যই বলে থাকি যে বেশি পরিমাণ আপনি ফ্লুইড জাতীয় খাবার খাবার খাবেন খাবেন, প্রোটিন একটা এবং গুরুত্ব। একই সাথে আপনার প্রোটিন জাতীয় খাবার, এই খাবারটা বেশি খাবেন জি। এবং যে আপনার যে ফাইবার যে খাবার, এই ফাইবার খাবারটাও বেশি খাবেন বেশি। এবং দেখা যায় যেটা ওই কার্বোহাইড্রেট যেটা, এই কার্বোহাইড্রেট খাবারটা বেশি খাবেন এবং বাইরে যে খাবারগুলো এগুলো সেগুলো avoid ইউজুয়ালি করার জন্য। অ্যাভয়েড করবেন। ক্যান্সারের একটা সময় ছিল যে ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, কিন্তু এখন কিন্তু অনেক উত্তর অনেক রয়েছে। উত্তর বের হয়েছে। আপনি শুরুতেই বলেছেন মেডিকেল অনকোলজি অনেকগুলো জিনিস কভার করে, বিশেষ করে কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, টার্গেটেড সেল থেরাপি, এবং এই সব ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আর্লি ডিটেকশন। যত দ্রুত এটি শনাক্ত করা যাবে তত দ্রুত এটির অ্যাকশনে যাওয়া যাবে এবং সার্ভাইভাল রেটটি অনেক বেশি। এই দ্রুত ক্যান্সার নির্ণয়ের জন্য যে আধুনিক পদ্ধতিগুলো রয়েছে, আমাদের দেশ এর থেকে কতখানি এগিয়েছে বা পিছিয়েছে? আসলে অনেকখানি এগিয়েছে বলতে পারবো আমরা, কিন্তু যেটা আইডিয়াল হওয়া উচিত বা উন্নত বিশ্বে যেটা হয় বা যেটা গাইডলাইন প্রোটোকল, সে থেকে আমরা অনেক পিছিয়ে আছি। কিন্তু যেটা প্রিভিয়াসলি ছিল তার থেকে তার আমরা থেকে অনেক অনেক এগিয়েছে। আগিয়েছি। তো যেটা হলো আসলে ক্যান্সারের যেটা আপনি একটা কোশ্চেনের মধ্যে বলছেন নো অ্যান্সার, আসলে এটা এখন অনেকাংশেই সত্যি না। তো আর স্ক্রিনিং এ যেটা বললেন, অনেকগুলো ক্যান্সার আছে আমাদের, প্রতিরোধ অনেকগুলো করা ক্যান্সার যায়। আছে যেটা আমরা রেগুলার স্ক্রিনিং প্রোগ্রামের মধ্যে থাকতে পারি, তাহলে দেখা যায় খুবই আর্লি স্টেজে রোগটা ডায়াগনোসড হয় এবং খুবই আর্লি স্টেজ এটা ট্রিটমেন্ট করা পসিবল। সম্ভব। এবং যখনই আমরা আর্লি স্টেজে ট্রিটমেন্ট করতে পারবো, এটা সম্পূর্ণ কিওর হওয়ার চান্স অনেক অনেক বেশি। এবং যেটা বললেন যে আমাদের ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল সার্ভাইকাল ক্যান্সার, ক্যান্সার, কোলন ক্যান্সার, প্রোস্টেট ক্যান্সার অনেক প্রোস্টেট ক্ষেত্রে। ক্যান্সার, এগুলোতে স্ক্রিনিং অনেক অনেক এগিয়েছে এবং আমাদের যেটা গভর্নমেন্টলি এখন একটা সার্ভাইকাল ক্যান্সার এবং যেমন ব্রেস্ট টিকাও দেওয়া ক্যান্সারের, হচ্ছে। হ্যাঁ সার্ভাইকাল ক্যান্সার ব্রেস্ট ক্যান্সার একটা প্রজেক্ট চলতেছে যে স্ক্রিনিং আচ্ছা, পারপাসে, এবং এটা আসলে গভর্নমেন্ট ট্রাই করতেছে উপজেলা লেভেল পর্যন্ত এটাকে নিয়ে যাওয়ার নিয়ে জন্য। যাওয়ার জন্য। এবং সেটা যদি আমরা সাকসেসফুলি করতে পারি, তাহলে দেখা যাবে যে আমাদের মহিলাদের যে দুটো বিশাল অ্যামাউন্টের পেশেন্ট সবচেয়ে পাওয়া কমন যে যাচ্ছে, ক্যান্সার যেটা ব্রেস্ট এবং সার্ভাইকাল সার্ভিক্যাল ক্যান্সার ক্যান্সার। এবং ব্রেস্ট ক্যান্সার, আমরা খুবই আর্লি স্টেজে ডায়াগনোসিস করতে পারবো এবং এটা ট্রিটমেন্টটা অনেকটাই ইজি হবে। এবং এতে কিন্তু আসলে আমাদের দুই ধরনের লাভটা হচ্ছে দুই ধরনের। একটা হলো যে পেশেন্টের সার্ভাইভাবিলিটি বাড়বে অনেক বাড়বে। এবং ট্রিটমেন্ট রিলেটেড যে কস্টটা, সেই সেটা কমবে। কস্টটা কিন্তু অনেক অনেক কমে যাবে। আবার ব্রেস্ট ক্যান্সারও সেম, যদি ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং প্রসিডিউর আছে, এগুলো যদি আমরা রেগুলার ফলো করতে পারি, তাহলে দেখা যায় যে খুব যখন আর্লি স্টেজ থাকে ব্রেস্ট ক্যান্সার, সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। একেবারেই। মেডিকেল অনকোলজির যে আরেকটি ইম্পর্টেন্ট পার্ট রয়েছে সেটা হচ্ছে কেমোথেরাপি। এবং অনেকেই ধারণা থাকেন যে ক্যান্সার হলেই কেমোথেরাপি অবশ্যম্ভাবী অনেক ক্ষেত্রেই। তো কেমোথেরাপি নিয়ে অনেকের ভীষণ ভয় রয়েছে যে আসলে এই দীর্ঘমেয়াদী অথবা অনেক সময় যে আপনারা যে সাইকেলগুলো দিয়ে থাকেন সেক্ষেত্রে যে আফটার ইফেক্ট বা সাইড ইফেক্টটি থাকে, এটা অনেকে নিতে পারে বা মেনে নিতে পারে না। অনেকে বলেন যে যা আছি ভালো আছি বোধহয়। এই বিষয়ে যে মিথগুলো রয়েছে এটা কিভাবে আসলে চ্যালেঞ্জটিকে আসলে কিভাবে এটা আমি আপনারা আপনার করেন? অ্যান্সারটা একটু বিস্তারিতই দিচ্ছি যে আসলে ক্যান্সারের ট্রিটমেন্টের যে পার্ট, এটা শুধু একটা ডিসিপ্লিন বা একটা সাবজেক্টের উপর ডিপেন্ড করে না। এটা হলো যে আইডিয়ালি যদি আমরা ক্যান্সার ট্রিটমেন্ট করতে চাই, আমরা বলি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ। একদম। এবং মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে যেটা থাকে যে রেডিয়েশন অঙ্কোলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট, সার্জিক্যাল অঙ্কোলজিস্ট, গাইনি অঙ্কোলজিস্ট, আচ্ছা। এই ৪ টা পার্ট আসলে বেশি থাকে, ৪ টা সাবজেক্ট বা ৪ টা টপিকস। আমরা এই সমন্বিতভাবে কম্প্রিহেনসিভ যে ক্যান্সার কেয়ার, এই ৪ টা ডিসিপ্লিনের মাধ্যমেই করে থাকি। এবং আমাদের দেশে যেটা হতো যে মেডিকেল অঙ্কোলজি সাবজেক্টটা নতুন, নিউলি ডেভেলপড। আমাদের ম্যান পাওয়ার অতটা এখন পর্যন্ত সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার হয় না যে আমরা জি। আসলে পুরো দেশকে কাভার করে দিব। একদম। তাও আমরা খুব ইমার্জিং সাবজেক্ট বা ইমার্জিং একটা বিষয় নিয়ে কাজ করছি এবং খুব দ্রুতই এটা আমাদের আসলে রাইট। ম্যান পাওয়ারটা আমরা আপ টু দ্য মার্কে যাচ্ছি। আচ্ছা। এবং যেটা হলো যে মেডিকেল অঙ্কোলজি যে পার্টটা আমরা কি করি,
এই যে ক্যান্সার স্ক্রিনিং, ক্যান্সার আর্লি ডায়াগনোসিস, মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে ফার্দার যে ট্রিটমেন্টগুলো আমরা করি, যে কেমোথেরাপি, হরমোন থেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, হ্যাঁ। রেডিওথেরাপি, জি। রেডিওথেরাপি, টার্গেটেড থেরাপি, ইমিউনোথেরাপি, এগুলো নিয়ে আমরা ডিল করে থাকি। জি। কেমোথেরাপির কথা সবাই কম বেশি জানেন। তার সাইড ইফেক্ট সম্পর্কে আমরা একটু জানতে চাচ্ছিলাম যে এটা কি ভয়ের কোনো কারণ কিনা বা কখন না, প্রয়োজন? আসলে যেই কোশ্চেনটা আপনি বিরতির আগে আমাকে করেছিলেন, হ্যাঁ। যে কেমোথেরাপির যে বিষয়টা, সব রোগীকে যে কেমোথেরাপি প্রয়োজন তা লাগবে নয়। তা না। আচ্ছা। কেমোথেরাপি লাগার কিছু স্টেজ আছে, কিছু রোগীর কন্ডিশন আছে। এই অবস্থায় আমাদের কেমোথেরাপি দিতে হবে বা দিতে হবে না, ওইটা আমরা রোগীর স্টেজ, রোগীর কন্ডিশন দেখে আইডেন্টিফাই করি দিতে হবে কিনা। জি। আর হ্যাঁ, যেটা সেকেন্ড পার্ট কোশ্চেন আপনি করেছেন, কেমোথেরাপির যে ভয়, এটা আমাদের সব রোগীর মধ্যেই এই থেরাপির ভয় থাকে ভয় একটা। থাকে। এখন সেটা সে কিন্তু বুঝে না ইমিউনোথেরাপি বা রেডিওথেরাপি বা অন্য কিছু, সে বুঝে কেমোথেরাপি। এবং সে আমাদের এসে প্রথম কোশ্চেনটাই করে, ডাক্তার সাহেব আমার চুল পড়ে যাবে কিনা। হ্যাঁ। সে চুল নিয়ে খুব খুব বেশি উদ্বিগ্ন থাকে। কনসার্ন থাকে। এবং হ্যাঁ, দেখা যায় বলে না, আমি কেমোথেরাপি দিব না। সোশ্যাল যে একটা সোশ্যাল স্টিগমা ফোবিয়া থাকে, একটা স্টিগমা ফোবিয়া যেটা থাকে, যে হ্যাঁ, আমার বাড়ির পাশে অমুক রুগী কেমোথেরাপি দিয়ে এই সমস্যা হয়ে গেছে, সুতরাং আমি থেরাপি দিব না। তো এইটার জন্য আসলে আমাদের ডাক্তারদের উচিত, চিকিৎসকদের উচিত প্রপার কাউন্সিলিং করা। একদম। যে কেমোথেরাপি একটা নির্দিষ্ট বিষয় না, কেমোথেরাপি বিভিন্ন সব ধরনের ওষুধকে আমরা কেমোথেরাপি বলে থাকি। একটা বিভিন্ন ড্রাগের কম্বিনেশন বা বিভিন্ন সিঙ্গেল ড্রাগ বা ড্রাগ কম্বিনেশন। সেটা ওরালও হতে পারে, সেটা ওরালও হতে পারে, সেটা ইনজেক্টেবল হতে পারে। Right. এবং সেই সব ওষুধেরই যে সাইড ইফেক্ট একই রকম হবে তা না। সেটা না, এক এক ওষুধের সাইড ইফেক্ট এক এক রকম। এখন এই সাইড ইফেক্টগুলো যদি আমরা ট্রিটমেন্ট শুরু করার আগেই রোগীকে আমরা ভালোভাবে বুঝিয়ে দিতে পারি যে না, আপনার এই থেরাপিটা শুরু করলে আপনার এই ধরনের সাইড ইফেক্ট হতে পারে, এবং ইমিডিয়েটলি এই সাইড ইফেক্ট হতে পারে, লেট এই সাইড ইফেক্ট হতে পারে, এবং ইমিডিয়েটলি যে সাইড ইফেক্টগুলো হবে, আমি আপনাকে ওষুধ দিয়ে দিব বা আপনাকে আমি প্রপার রেমেডি দিয়ে দিব, এটা আপনি ইউজ করলে এই সাইড ইফেক্টের পরিমাণটা কমে যাবে। বাকি যেটা হবে এটা আপনার টলারেবল। ক্রনিক সাইড ইফেক্ট থাকবে, মানে কিছু রিভার্সিবল থেকে ইরিভার্সিবল থাকবে, যে আপনার এই যে চুল পড়ে যাওয়া, এটা কিন্তু রিভার্সিবল। এটা আবার গজব। আবার সে চুল আবার তার চুল হবে, এই কথাগুলো হয়ে আসলে যাবে, বোঝাতে হবে এটা তাকে তাদেরকে। বোঝাতে হবে। এবং এই যে থেরাপি আপনি না দিবেন, না দিলে আপনার আফটার ইফেক্টটা কি হবে, জি। যে আপনার ডিজিজটা কোন অবস্থায় মানে চলে risk যাবে, benefit যদি বিবেচনা এটা করা যদি হয়, বুঝে, তাহলে আরো অনেক তাহলে বেশি। দেখা যায় যে বেশিরভাগ রোগী, আপনার বলা যায় 98% রোগী সে কিন্তু কনভিন্সড হয়ে যায়। তো একদম। এই কনভিন্স করার দায়িত্বটা, বা তাকে যে তার যে স্টিগমাটা বা তার যে ভয় পাওয়াটা, এইটা আসলে আমাদের ডাক্তারদেরই দায়িত্ব, চিকিৎসকদেরই দায়িত্ব, যে তাকে আসলে প্রপারলি একেবারেই। কাউন্সিলিং করা। আচ্ছা। আর একটা জিনিস আপনার কোশ্চেনের বাইরে আমি বলে রাখি, আচ্ছা। যে ক্যান্সার পেশেন্টদের খুব একটা ভয় থাকে এটা ছোঁয়াচে রোগ কিনা। আমাদের কাছে যারাই জিজ্ঞেস করে, এটা সম্পূর্ণ একটা মিথ, ছোঁয়াচে একটা মিথ, সম্পূর্ণ একটা ভুল। গুজব, একটা কোনো ভুল ধারণা, যে এটা কোনো ছোঁয়াচে রোগ না। আপনি একদম একটা নর্মাল পার্সনের মতো থাকতে পারবেন, কিন্তু বাট কেমোথেরাপির পর কিছু মানে ইমিউনো কম্প্রোমাইজ থাকে সেই ইমিউন সময়। কম্প্রোমাইজ থাকে, তখন কিছু অ্যাডভাইস তাকে কিছু আমাদের advice দিতে থাকে। হয়। অসংখ্য ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ নাহিদ হোসেন আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনার নিশ্চয়ই ভবিষ্যতে আপনার সাথে আবারও কথা হবে। আপনাকেও ধন্যবাদ, মাই টিভিকেও ধন্যবাদ, সবাইকে রমজান মোবারক। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে মেডিকেল অনকোলজির বিভিন্ন দিক নিয়ে কথা বললাম। একই সঙ্গে যারা ক্যান্সার আক্রান্ত অথবা সার্ভাইভাল, যারা রোজা রাখতে পারবেন, তাদের জীবনধারাটি কেমন হবে, তাদের খাদ্যাভ্যাসটি কেমন হবে, সে বিষয়ে কথা বলেছি। এবং কিছু ভুল ধারণা রয়েছে, ক্যান্সার কোনো ছোঁয়াচে রোগ নয়, ক্যান্সারের সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি রয়েছে। আশা করছি এই বিষয়গুলো যদি আমরা আমাদের মনে এবং মননে নিই, তাহলে ক্যান্সার চিকিৎসা অনেক দূর এগিয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।